হ্যালো স্টুডেন্টস, জেমিতের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি অরিজিৎ পাত্র। আজকে তোমাদের কেমিস্ট্রি পড়াবো। তো মেনলি আজকে ক্লাস 11-এর প্রথম যে চ্যাপ্টার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, এই চ্যাপ্টার দিয়ে তোমাদের শুরু করব। তো এই চ্যাপ্টার পড়তে গেলে মেনলি প্রথমে আমাদের মেটার সম্পর্কে একটু ধারণা রাখতে হয়, তারপর আমরা ডিরেক্ট এই চ্যাপ্টারের যে প্রথম পার্ট মোল কনসেপ্ট, এই মোল কনসেপ্টে যাব। সো আজকে আমাদের মেইন ডিসকাশনের টপিক হবে মোল কনসেপ্ট, এটাই তোমাদের আজকে পড়াবো। তো মোল কনসেপ্ট যদি পড়তে হয়, কেমিস্ট্রি মানেই হচ্ছে, সবার আগে এটা একটু জানা দরকার যে কেমিস্ট্রি কি, কেমিস্ট্রি কেন আমরা করছি। আমাদের পৃথিবীতে যা কিছু আছে, সেটা লিভিং হোক বা নন লিভিং হোক, যা জিনিস আছে, সমস্ত কিছু পদার্থ যা জিনিস দিয়ে তৈরি, যে পদার্থ দিয়ে তৈরি, যে যে অণু আমরা নাম শুনেছি বা পরমাণু নাম শুনেছি, যে যে পদার্থ দিয়ে তৈরি, সেইগুলো কি ধরনের, তাদের প্রকৃতি কিরকম, তাদের ভৌত প্রকৃতি, তাদের রাসায়নিক প্রকৃতি, অর্থাৎ তারা কি ধরনের বিক্রিয়া করে, কি ধরনের তাদের বয়লিং পয়েন্ট, তাদের স্ফুটনাঙ্ক কেমন, তাদের গলনাঙ্ক কেমন, এই যে সমস্ত কিছু প্রকৃতি, এইগুলো আমরা বিজ্ঞানের যে শাখায় পড়ি সেটাই হচ্ছে রসায়ন। তো এই রসায়নের প্রাথমিক কিছু কনসেপ্ট আছে যেগুলো না জানলে আমরা পরবর্তীকালে রসায়নের সমস্ত জায়গায় আস্তে আস্তে হোঁচট খাবো। তো সেই জিনিসগুলো আমাদেরকে আগে জানতে হবে। তার মধ্যে একটা মেইন জিনিস হচ্ছে এই মূল কনসেপ্ট। তো সবার আগে বলি যে এই পৃথিবীতে তাহলে সমস্ত কিছু জিনিস কি দিয়ে তৈরি না, টোটাল 118টি মৌল আছে। সেই 118টি মৌল দিয়ে কিন্তু আমাদের পৃথিবীতে যা কিছু আমরা দেখতে পাই, এই যে সামনে ব্ল্যাকবোর্ড আছে, পেন আছে, যা কিছু আছে, এই আমার চশমা, যা কিছু আছে, সমস্ত কিছু কিন্তু এই 118টি মৌল দিয়ে তৈরি। এর বাইরে কিন্তু আর কিছু নেই। তাহলে কি বাইরে আর কিছু নেই, শুধু 118টি মৌল? না, এই মৌলগুলো মিলিয়ে লাখ লাখ কোটি কোটি যৌগ আছে, যে যৌগ আমাদের পৃথিবীতে সমস্ত জিনিসকে তৈরি করতে কাজে লেগেছে। তো আমাদেরকে সবার প্রথমে ওই 118টি যে মৌল, সেইগুলো সম্পর্কে জানতে হবে। তোমরা এর আগের ক্লাসে ক্লাস 9 বা 10 এগুলো সম্পর্কে পড়েছো, পিরিয়ডিক টেবিল পড়েছো, সেখানে দেখেছো যে মৌলগুলোকে কিভাবে তাদের প্রপার্টি অনুযায়ী সাজানো হয়েছে। তো আমি জাস্ট একটু ইন্ট্রোডাকশন দেবো ওই জিনিসটা সম্পর্কে, যেটা তোমাদের জানতে হবে। যেমন ধরো, এই মৌলগুলোকে আমরা কিছু সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। যেমন হাইড্রোজেন একটা মৌল, হিলিয়াম একটা মৌল, লিথিয়াম একটা মৌল, ঠিক আছে, এগুলো সব মৌল। এরকম আরো তোমরা দেখেছো সোডিয়াম, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, এরকম অনেক মৌল আছে। টোটাল 118টা মৌল আছে। তো এদের দেখবে একটা নাম্বার দেওয়া আছে, এইভাবে লেখা হয় এইখানে, এর জন্য 3, সোডিয়ামের জন্য 11, এরকম। এগুলো কি? এগুলো তোমরা আগের ক্লাসে পড়েছো, তবুও আমি একবার বলি যে এইগুলো হচ্ছে, আমরা ইংরেজি বলি এদিকে অ্যাটমিক নাম্বার, আর বাংলাতে বলি পারমাণবিক ক্রমাঙ্ক। একটা ক্লাসে যেমন 30 জন স্টুডেন্ট থাকলে দেখবে তোমাদের একটা রোল নাম্বার থাকে, রোল নাম্বার 1 2 3 4 করে। সেরকম এই যে 118টা মৌল আছে, এদেরও না একটা নাম্বার আছে। রোল নাম্বার দিয়ে আমরা অনেক সময় কি করি, যে রোল নাম্বার 1 বলতে একটা পার্টিকুলার একজন স্টুডেন্টকে বুঝতে পারি যে এই হচ্ছে রোল নাম্বার 1 এ, রোল নাম্বার 2 আরেকজন স্টুডেন্টকে আইডেন্টিফাই করে যে এই হচ্ছে রোল নাম্বার 2। ঠিক সেরকম এই মৌলগুলোকে আইডেন্টিফাই করে কি না, এই অ্যাটমিক নাম্বার। কিভাবে? তাহলে ওই রোল নাম্বারগুলো তো র্যান্ডমলি হয়ে যায়নি, অনেক রকম ভাবে হয়েছে। আগে কিরকম হতো, ক্লাসে রেজাল্ট অনুযায়ী হতো। এখন স্কুলে যে যেরকম ভাবে অ্যাডমিশন নেয়, কেউ আগে অ্যাডমিশন নিলে তার রোল নাম্বার 1, যে পরে নেয় তার পরে হয়, এইভাবে হয়। এখানেও সেরকম একটা বেসিস আছে, শুধু শুধু এই নাম্বারগুলো হয়ে যায়। কিভাবে হয়েছে, এটার কারণ কি না, প্রত্যেকটা যে অ্যাটম, এই যে হাইড্রোজেন, এই হিলিয়ামের থেকে আলাদা, হিলিয়াম আবার লিথিয়ামের থেকে আলাদা। কেন না, এদের এই পরমাণুগুলো, এই যে মৌলগুলো, এগুলো আবার কিছু জিনিস দিয়ে তৈরি। কি জিনিস দিয়ে তৈরি না, একদম যদি ছোট বলি হাইড্রোজেন, তাহলে সেটা আমরা পরমাণু। সেই পরমাণু আবার কি দিয়ে তৈরি না, সেই পরমাণু তৈরি ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই 3টি মেন কণা। ঠিক আছে, তার মধ্যে আমরা ক্লাস 9-এ পড়েছি অ্যাটমিক স্ট্রাকচারে, যে একটা পরমাণু যদি হয় তার নিউক্লিয়াসে কি থাকে, এটাকে আমরা নিউক্লিয়াস বলি, মাঝখানে যেটা থাকে। এই নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন, আর একে ঘিরে থাকে ইলেকট্রনগুলো। ঠিক আছে, তাহলে এই 1 2 এগুলো কি, এই যে অ্যাটমিক নাম্বার যেটা বললাম, এটা কি দিয়ে হয়, এই পার্টিকেল গুলো অনুযায়ী, ইলেকট্রন, প্রোটন বা নিউট্রন। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে প্রোটন নাম্বার, যে কোন পরমাণুর মধ্যে কতগুলো প্রোটন আছে সেই অনুযায়ী তার অ্যাটমিক নাম্বার হয় বা পারমাণবিক ক্রমাঙ্ক হয়। যেমন হাইড্রোজেনের নিউক্লিয়াসে একটিই প্রোটন থাকে, তাই ওর পারমাণবিক ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার 1 হয়। হিলিয়াম, ওর কেন্দ্রে 2টি প্রোটন থাকে, তাই ওর 2। তোমরা ক্লাস 9-এ দেখবে দুটো একসাথে পড়েছো, যে কোনো একটি পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন বা ইলেকট্রন থাকে সেই সংখ্যাটাকে বলা হয় অ্যাটমিক নাম্বার। তো মোর একদম যদি বেসিক অ্যাকিউরেট বলি, তাহলে কিন্তু আমাদের প্রোটন সংখ্যা বলা উচিত, যে কোনো পরমাণুর কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে সেটাই তার অ্যাটমিক নাম্বার। তো যেমন ধরো সোডিয়াম,
নিচে এরকম 11 লেখা আছে আর এরকম উপরে লেখা আছে 23। এর মানে কি দাঁড়ায় না, এই যে নিচের সংখ্যাটা এটা কি বোঝায়, এটা বোঝায় পারমাণবিক ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার। আর এটা কি বোঝায় না, এটা মাস নাম্বার বা বাংলায় বললে ভর সংখ্যা। ঠিক আছে, ভর সংখ্যা কি না, মাস নাম্বার বা ভর সংখ্যা হচ্ছে নিউট্রন প্লাস প্রোটন সংখ্যা, এইটা হচ্ছে আমাদের ভর সংখ্যা। তাহলে সোডিয়ামের নিউট্রন প্লাস প্রোটন কত না 23, আর অ্যাটমিক নাম্বার অর্থাৎ প্রোটন সংখ্যা কত না, প্রোটন সংখ্যা হচ্ছে 11। তাহলে এই সোডিয়ামের মধ্যে কতগুলো নিউট্রন আছে না 23 মাইনাস 11 অর্থাৎ 12টি নিউট্রন আছে। সো এই যে এইভাবে যদি একটা অ্যাটমকে রিপ্রেজেন্ট করা থাকে, যেমন আরো একটা উদাহরণ দিচ্ছি, ক্লোরিন, এখানে দেখবে 17 লেখা আছে, এখানে 35 লেখা আছে। এটা থেকে আমরা কি বুঝতে পারবো না, এই অ্যাটমের মধ্যে কটি প্রোটন আছে, কটি ইলেকট্রন আছে এবং কটি নিউট্রন আছে। তো আমরা তো দুটো জিনিস দেখলাম, প্রোটন পেলাম এখান থেকে আর নিউট্রন পেলাম এখান থেকে ভর সংখ্যা থেকে। তার ইলেকট্রন না যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে, এই জন্য আমরা অনেক সময় কি না প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা দুটোকে অ্যাটমিক নাম্বার বলে থাকি। ঠিক আছে, তো একটা পরমাণু জেনারেলি কি হয়, এই যে পিনটা এটা তো পরমাণু দিয়ে তৈরি, কিন্তু এর মধ্যে তো কোনো চার্জ নেই, তার মানে কি এটা নিউট্রাল অবস্থায় আছে। আমরা জানি যে প্রোটন কি হয় না, প্রোটন প্লাস চার্জ যুক্ত হয়, +1 চার্জ যদি ধরি, ইলেকট্রন ঠিক তার বিপরীত এবং সমপরিমাণ চার্জ অর্থাৎ -1 চার্জ যুক্ত হয়। তাহলে কোনো পরমাণুর মধ্যে যদি 10টা প্রোটন থাকে এবং তার মধ্যে যদি 10টা ইলেকট্রন থাকে, তাহলে কি হয় না 10টা প্রোটনের জন্য 10 প্লাস এবং 10টা ইলেকট্রনের জন্য 10 মাইনাস, টোটাল সেটা নিউট্রাল। ঠিক আছে, সো একটা পরমাণুর মধ্যে প্রোটন সংখ্যা যতগুলো ততগুলোই ইলেকট্রন সংখ্যা থাকে এবং নিউট্রন সংখ্যাটা ডিফারেন্ট হয়, কোন সময় প্রোটন সংখ্যা সমানই থাকে, কোন সময় বেশি বা কম থাকে, এরকম হয়। তো এখান থেকে এই যে ইলেকট্রন সংখ্যা জানলাম, প্রোটন সংখ্যা জানলাম, নিউট্রন সংখ্যা জানলাম, এটা একটা গোটা অ্যাটম, পুরো অ্যাটমের আমাদের একটা আইডেন্টিফিকেশন দেবে, একটা পরিচিতি দেয় যে ওই অ্যাটমটা কি ধরনের বিক্রিয়া করতে পারে, ওই অ্যাটম কোন কোন এলিমেন্টের সাথে রিঅ্যাকশন করতে পারে, ওর ভ্যালেন্সি কি হতে পারে, এই সমস্ত কিছু আইডিয়া কিন্তু আমরা এই ওর যে অ্যাটমিক নাম্বার সেখান থেকে পেয়ে থাকি। পরবর্তীকালে যখন আমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়বো তখন দেখবো যে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন কিভাবে হয়, বাইরের কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে, কিভাবে তারা কেমিক্যাল রিঅ্যাকশনে অংশগ্রহণ করে। তো জেনারেলি একটা অ্যাটমকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, এই যেটা ক্লোরিন দিয়ে দেখালাম বা সোডিয়াম দিয়ে দেখালাম, এখান থেকে আমরা প্রোটন, ইলেকট্রন আর নিউট্রনের পরিমাণ বুঝতে পারি। এটা হলো একটা নরমাল আমাদের যে কিছু এলিমেন্টস আছে তাদের একটা আইডেন্টিফিকেশন বা তাদেরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি সেটার একটা নমুনা। তাহলে আমরা পারমাণবিক ক্রমাঙ্ক সম্পর্কে পড়লাম, অর্থাৎ অ্যাটমিক নাম্বার সম্পর্কে পড়লাম। এরপর যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর। পারমাণবিক ভর কি না, পরমাণুর ভরের সাথে এটা রিলেটেড। একটা পরমাণু কিভাবে ভারী, কত গুণ ভারী বা কত গুণেই বলবো, কারণ কি না একটা পরমাণুকে ওইভাবে একা কোনোভাবে ওজন করা যায়, তার জন্য এটা একটা কম্পারেটিভ রাশি দিয়ে আমরা তুলনা করি। যেমন হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটম হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিলের সব থেকে ছোট অ্যাটম এবং এতে একটি এর পারমাণবিক ক্রমাঙ্ক 1, অর্থাৎ এখানে প্রোটন সংখ্যা কত, প্রোটন সংখ্যা 1 এবং ইলেকট্রন সংখ্যা থাকে 1টি। হাইড্রোজেনের বিশেষত্ব হচ্ছে এখানে নাইট্রোজেন থাকে না, তাহলে হাইড্রোজেনের একটি পরমাণুর ভর যদি নিই আমরা, তাহলে সেখানে আমাদের একটি প্রোটনের ভর আর একটি ইলেকট্রনের ভর এটি কাউন্ট করতে হবে। তাহলে একটি প্রোটনের ভর কত না 1.6726 ইনটু 10 টু দি পাওয়ার -27 কেজি, আর ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইনটু 10 টু দি পাওয়ার -31 কেজি। দেখতেই পাচ্ছি যে একটি পরমাণুর ক্ষেত্রে প্রোটনের ভর ইলেকট্রনের ভরের তুলনায় কিন্তু অনেক গুণ বেশি। সেটা কত হয়, প্রায় 1836 গুণ ভারী। অর্থাৎ কি না একটা প্রোটনকে যদি আমরা 2 কেজি ধরি, তাহলে সেক্ষেত্রে একটা ইলেকট্রন প্রায় 1 গ্রামের কাছাকাছি আসছে। মানে আমরা যদি মার্কেটে চিনি কিনতে যাই বা কোনো কিছু জিনিস কিনতে যাই 2 কেজি কিনছি, সেক্ষেত্রে যেমন 1 গ্রামটাকে সেরকম কম্পেয়ার করা হয় না, ধরা হয় না, ধর্তব্যের মধ্যে নিয়ে আসা হয় না, ঠিক সেরকম পরমাণুর ওজনের সময় এই ইলেকট্রনের যেহেতু অনেক কম, 1836 গুণ কম প্রোটনের তুলনায়, তার জন্য আমরা ইলেকট্রনের ওজনকে ধর্তব্যের মধ্যে নিই না। পরমাণুর ওজন নির্ণয় করার সময় শুধুমাত্র আমরা প্রোটনের ওজনকেই কাউন্ট করি। তাহলে হাইড্রোজেনে একটি মাত্র প্রোটনের ওজন, অর্থাৎ একটি হাইড্রোজেন পরমাণুর ওজন কি হবে না একটা প্রোটনের যা ওজন তার সাথে সমান হবে। এই হাইড্রোজেন পরমাণুকে
আমরা একটা ছোট্ট ইউনিটের মতো ধরে নিয়েছি। অর্থাৎ যেমন কোনো কিছু আমাদের যত মেজারমেন্টের সিস্টেম আছে সেখানে দেখো একটা ইউনিট আছে, যেমন ওজনের ক্ষেত্রে 1 গ্রাম, সেই 10 গ্রাম মানে কি না ওই 1 গ্রামটা 10 বার আছে, অর্থাৎ 10 গ্রামটা 1 গ্রামের 10 টাইমস। ঠিক সেরকম ভাবে কোনো একটা পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় কত গুণ, সেটাই হচ্ছে তার পারমাণবিক গুরুত্ব। যেমন হাইড্রোজেনকে আমরা তাহলে একটা ছোট্ট ইউনিট ধরে নিচ্ছি, যেটাকে আমরা বলি 1 AMU, অ্যাটমিক মাস ইউনিট, এটা ধরে নিচ্ছি। ঠিক আছে, এই 1 AMU সমান কত হবে এটা আমরা ক্যালকুলেট করে বের করবো একটু পরে। তাহলে হাইড্রোজেনকে যদি আমরা 1 AMU ধরে নিই, তাহলে ধরলাম যে কোনো একটা অ্যাটমের এক্সাম্পল হচ্ছে, যেমন সোডিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 23। এর মানে কি না একটি সোডিয়াম পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় 23 গুণ ভারী। অর্থাৎ পারমাণবিক গুরুত্ব সমান আমরা কি লিখব, পারমাণবিক গুরুত্ব হচ্ছে যে কোনো একটি পরমাণুর ভর, কোনো একটি পরমাণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। ঠিক আছে, তাহলে যদি আমরা হাইড্রোজেনের ওজন, একটি হাইড্রোজেনকে 1 AMU ধরি, আর সোডিয়াম যদি ওর পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর যদি 23 হয়, তার মানে একটি সোডিয়াম পরমাণুর ওজন কত হবে না 23 AMU। তাহলে সোডিয়াম যদি 23 AMU আর একটি হাইড্রোজেন হচ্ছে 1 AMU, তবে এখানে যদি আমরা বসাই তাহলে দেখতে পাবো যে একটি পরমাণু ধরো এখানে আমরা সোডিয়াম ধরছি, তাহলে 23 AMU আর একটি হাইড্রোজেন পরমাণু 1 AMU, AMU কেটে গেলে শুধু পড়ে থাকে 23। যেটা বলছিলাম যে কত গুণ ভারী একটি হাইড্রোজেনের তুলনায় সোডিয়াম পরমাণু। সো এটা একটা কম্পারেটিভ রাশি, একটা কত গুণ ওর তুলনায়, একটা নরমাল ডিজিট এখানে, তার জন্য পারমাণবিক গুরুত্বের কোনো একক হয় না। ঠিক আছে, যেমন সোডিয়াম পরমাণু হাইড্রোজেন পরমাণুর তুলনায় 23 গুণ ভারী হবে, 23 গুণ, এই কথাটা থাকবে। এখানে কোনো ভর, কোনো গ্রাম বা কোনো কিছু, কোনো ইউনিট নেই। এটাকেই যখন আমরা পরবর্তীকালে বলি যে সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব 23 শুধু থাকবে, যদি আমরা গ্রাম পারমাণবিক ভর বলি যে গ্রাম পারমাণবিক ভর কত, অর্থাৎ পারমাণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তখন সেটার ইউনিট থাকবে, সেটা কত হয়ে যাবে না 23 গ্রাম। এইখানটা একটা কনফিউশন থাকে যে গ্রাম পারমাণবিক ভর 23, তার মানে কি একটা সোডিয়াম পরমাণুর ওজন 23 গ্রাম? না, 23 গ্রাম না। একটা সোডিয়াম পরমাণুর ওজন কিন্তু সবসময় হবে কত না একটা হাইড্রোজেনের তুলনায় 23 গুণ ভারী। অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর ওজন যদি 1 AMU হয়, তাহলে একটা সোডিয়াম পরমাণুর ওজন হবে 23 AMU। 23 গ্রাম কিন্তু না। তাহলে এই 23 গ্রাম ব্যাপারটা কি, এটা কেন আমরা পড়ছি, এটাতে আসবে। তার আগে আমাদেরকে এই পারমাণবিক গুরুত্বের আরো একটু জিনিস জেনে নিতে হবে। যেমন হাইড্রোজেন দিয়ে আমরা কম্পারিজন করলাম, ঠিক সেরকম ভাবে আমরা এটাকে আমরা হাইড্রোজেন স্কেলে করি পারমাণবিক ভর। ঠিক সেরকম ভাবে কার্বন পরমাণুকে আমরা একটা ছোট্ট ইউনিট ধরে করতে পারি। কার্বনের কোন পরমাণুকে, কার্বনের একাধিক পরমাণু আছে, আইসোটোপ আছে, তার মধ্যে আমরা C12 বলি। অর্থাৎ যে কার্বনের ভর সংখ্যা হচ্ছে 23। তার মানে কি এই ভর সংখ্যা 23, তার মানে এখানে কি ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন, আর প্রোটন আর নিউট্রনের ভর কি প্রায় সমান, দুজনের প্রায় কাছাকাছি থাকে। তার জন্য আমি দুজনেরই ওজন ইলেকট্রনের তুলনায় বেশি। তাই পরমাণুর ওজনের সময় শুধু প্রোটন নয়, এক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রে শুধু প্রোটন নিয়েছিলাম কারণ ওখানে শুধু প্রোটনই ছিল, ইলেকট্রন নিউট্রন ছিল না। কার্বনের ক্ষেত্রে তো প্রোটনও আছে আর নিউট্রনও আছে, তাহলে এক্ষেত্রে কার্বন পরমাণুর ভর হবে প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর। তাহলে কার্বনের অ্যাটমিক নাম্বার 6 আর মাস নাম্বার হচ্ছে 12। তার মানে এখানে প্রোটন আছে 6টা আর নিউট্রনও আছে 6টা। ঠিক আছে, তার মানে হাইড্রোজেন পরমাণুর যদি ভর একটি প্রোটনের সমান হয়, তাহলে এই কার্বন পরমাণু অলরেডি কিন্তু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় 12 গুণ ভারী। অর্থাৎ কার্বন পরমাণুকে আমাকে 12 AMU বলতে হবে। তাহলে একটা কার্বন পরমাণুতে কি 6টা প্রোটন আছে, 6টা নিউট্রন আছে, 6টা প্রোটন 6টা নিউট্রনের ভর 12 AMU। তাহলে এটা হয়ে যাবে একটা কার্বন পরমাণুর ভর। তাহলে অলরেডি তো কার্বন পরমাণু কি না হাইড্রোজেনের তুলনায় 12 গুণ আছে। তাহলে হাইড্রোজেন 1 AMU ওটা ধরে আমরা করে নিচ্ছিলাম, ওটা 1 গ্রাম ধরে নাও যে 1 গ্রাম ধরছি, 10 গ্রাম মানে তার 10 গুণ। তাহলে কার্বনকে দিয়ে কিভাবে করব? তাহলে কার্বনকে তখন অলরেডি আমাকে হাইড্রোজেনের সাথে সমান করতে হবে। অর্থাৎ কার্বন যদি 12 AMU হয় আর একটা হাইড্রোজেন যদি 1 AMU হয়, একে হাইড্রোজেনের সাথে সমান করতে হলে কি করতে হবে? 1 এর 12 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ একটি কার্বন পরমাণু যদি আমরা 1 এর 12 অংশ নিই,
তাহলে এটা কত হয়ে যাচ্ছে না 1 amu হয়ে যাচ্ছে, তাহলে সেটা আমাদের হাইড্রোজেন পরমাণুর সাথে সমান। তাহলে ঠিক এই জায়গায় আমরা রিপ্লেস করে দিতে পারি যে কোনো একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভর, এর জায়গায় বলতে পারি যে কোনো একটি পরমাণুর ভর একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশ, তার তুলনায় যত গুণ হয়। তাহলে ব্যাপারটা সেই একই থাকবে, কোনো চেঞ্জ নেই। হাইড্রোজেনের ক্ষেত্রে 1 amu ছিল, কার্বন পরমাণু 12 amu, সেটাকে যদি আমরা 1/12 দিয়ে গুণ করলাম অর্থাৎ সেই 1 amu, তাহলে ব্যাপারটা একই থাকলো। সেই 23 amu সেই 1 amu, ব্যাপারটা একই থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে। এটাই হচ্ছে আমাদের কার্বন স্কেল। ঠিক এরকম ভাবে আমরা অক্সিজেন দিয়েও করতে পারি অক্সিজেন স্কেল, যেখানে কি না অক্সিজেনের কোন আইসোটোপ দেবো O16, যার নিউট্রন প্লাস প্রোটন সংখ্যা কত না 16, অর্থাৎ এখানে 16 amu হবে। তাহলে এটা অলরেডি হাইড্রোজেনের তুলনায় 16 গুণ ভারী, তাহলে হাইড্রোজেনের সাথে সমান করতে গেলে একে কি করতে হবে না এর ভরকে 1/16 দিয়ে গুণ করতে হবে। তাহলে যখন আমরা এটাকে অক্সিজেন স্কেল দিয়ে বলবো তখন কি বলবো না কোনো একটি পরমাণুর ভর একটি অক্সিজেন পরমাণুর 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী, অর্থাৎ একটি পরমাণুর ভর বাই একটি অক্সিজেন পরমাণুর 1/16। তাহলে হাইড্রোজেন স্কেলে হলো কি না কোনো একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী। কার্বন স্কেলে বললে কি বলবো না কোনো একটি পরমাণুর ভর একটি কার্বন পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী। আর অক্সিজেন স্কেল দিয়ে বললে বলবো যে কোনো একটি পরমাণুর ভর একটি অক্সিজেন পরমাণুর 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী। তাহলে এটাই হলো আমাদের অ্যাটমিক ওয়েট। এটা একটা কম্পারেটিভ রাশি, দুজনের মধ্যে তুলনা, দুটো পারমাণবিক ভরের তুলনা, তাই এর কোনো ইউনিট থাকে না। তাহলে কার্বনের পারমাণবিক গুরুত্ব 12, এর কোনো ইউনিট নেই। এটাকেই যদি আমরা গ্রামে কনভার্ট করি তখন আমরা কি বলবো না গ্রাম পারমাণবিক ভর। তাহলে কার্বনের গ্রাম পারমাণবিক ভর কত হবে না সেটা হবে 12 গ্রাম। আর এই 12 গ্রাম পরিমাণ অর্থাৎ যেটা হচ্ছে গ্রাম পারমাণবিক ভর, এই পরিমাণটাকে বলা হয় কি না 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম পরমাণু হয়েছে। তার মানে আমরা যদি বলি 1 গ্রাম পরমাণু কার্বন, তার মানে কতটা কার্বন না 12 গ্রাম কার্বন। সেরকম অক্সিজেনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 16, তার মানে গ্রাম পারমাণবিক ভর কত না 16 গ্রাম, অর্থাৎ এই 16 গ্রাম সমানই হবে কি না 1 গ্রাম পরমাণু অক্সিজেন, 1 গ্রাম পরমাণু অক্সিজেন। আর এই 1 গ্রাম পরমাণু অক্সিজেন বা 1 গ্রাম পরমাণু কার্বন অর্থাৎ যে কোনো এলিমেন্টের যদি 1 গ্রাম পরমাণু হয় তাতে পরমাণুর সংখ্যা কত হবে না 6.022 ইনটু 10⁻23 সংখ্যক, যেটাকে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা বলে জানি। তাহলে কোনো পরমাণুর 1 গ্রাম পরমাণুতে যে পরিমাণ ওর পরমাণু সংখ্যা থাকে সেটাই অ্যাভোগাড্রো সংখ্যা হয়েছে। তার মানে এই যে অক্সিজেন পরমাণু বা কার্বন পরমাণু 12 গ্রাম, এর গ্রাম পারমাণবিক ভর অর্থাৎ 1 গ্রাম পরমাণুর সমান 12 গ্রাম, এতে কতগুলো পরমাণু আছে n এর সংখ্যক বা অ্যাভোগাড্রো নম্বর সংখ্যক, অর্থাৎ আমরা বলতে পারি যে 6.022 ইনটু 10⁻23 সংখ্যক কার্বন পরমাণুর ভর কত হয়, কার্বন পরমাণুর ভর সমান হচ্ছে 12 গ্রাম। তাহলে একটি কার্বন পরমাণুর ভর কত না 12/6.022 ইনটু 10⁻23 এটা। আর একটি কার্বন পরমাণুর যদি 1/12 অংশের ভর বলি তাহলে কি হবে না 12/6.022 ইনটু 10⁻23 ইনটু 1/12, 12 কেটে গেলে থাকে কি না 1/6.022 ইনটু 10⁻23, যেটা ক্যালকুলেট করলে আসে 1.6605 ইনটু 10⁻⁻27 কেজি। এটাই হচ্ছে আমাদের অ্যাটমিক মাস ইউনিট। দেখো একটা কার্বন পরমাণুর 1/12 অংশের ভর, অর্থাৎ একটা হাইড্রোজেন পরমাণুর ভরও কি না এটা দেখবে কম্পেয়ার করে প্রায় এটা একটা প্রোটনের ভরের সমান, একটু কম। এই জন্য একটা হাইড্রোজেন পরমাণুর ভর যখন এটার হিসেবে আমরা করি তাহলে 1 amu সমান কত হলো না 1 amu সমান হয়ে গেল 1.6605 ইনটু 10⁻⁻27 কেজি এটা। তাহলে যখন আমরা এটাকে
এইটাকে 1 ইএমইউ ধরে আমরা হাইড্রোজেন পরমাণুর ভর ক্যালকুলেট করি, তখন আমাদের কত দাঁড়ায় না একটা প্রোটনের ভর হাইড্রোজেনের ক্ষেত্রে বাই আমাদের এইটা, তার জন্য হাইড্রোজেন পরমাণুর ভর দাঁড়িয়ে যায় কত না 1.008 এটা দাঁড়ায়। তাহলে আগেই দেখলে যখন আমরা নরমাল একটা প্রোটনের ভর ধরে করলাম তখন এটা বেরোলো, যখন আমরা এএমইউ ক্যালকুলেট করে করলাম তখন আমাদের 1.008 বেরোয়, এটাকেই আমরা তখন 1 ইএমইউ ধরে করছিলাম। তাহলে এটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিটের মান, 1 ইএমইউ সমান 1.6605 ইনটু 10⁻⁻27 কেজি। এটাকে ইউ দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে বলা হয় কি না ইউনিফাইড মাস, ইউনিফাইড মাস এটা। তাহলে হাইড্রোজেনের একটি পরমাণুর ভর 1 ইএমইউ অর্থাৎ কত না 1.6605 ইনটু 10⁻⁻27 কেজি। কার্বনের একটি পরমাণুর ভর 12 ইএমইউ অর্থাৎ কতটা 12 ইনটু 1.6605 ইনটু 10⁻⁻27 কেজি। তাহলে এই হলো আমাদের গ্রাম পারমাণবিক ভর এবং গ্রাম পরমাণু, এই ব্যাপারটা এই গোটাটাই গেল আমাদের কাদের ক্ষেত্রে না পরমাণুর ক্ষেত্রে। ঠিক আছে, যখন আমরা একটা অণুর কথা ভাববো, একটা মলিকিউল, মলিকিউল মানে কি? মলিকিউল মানে যেখানে অনেকগুলো পরমাণু মিলিত হয়ে একটা কিছু তৈরি হয়েছে। যেমন ধরো আমরা একটা সিম্পল উদাহরণ, সবার পরিচিত উদাহরণ জল, H2O নিলাম। H2O কিভাবে তৈরি হয়েছে না এর মধ্যে দুটো হাইড্রোজেন পরমাণু আছে আর একটি অক্সিজেন পরমাণু আছে, এই তিনটে পরমাণু মিলে কিন্তু একটা জলের অণু গঠিত হয়েছে, দুটি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণু। ঠিক আছে, তাহলে যদি আমাদের জলের ভর বের করতে হয়, জল একটি মলিকিউল, এটি একটি পরমাণু, এটি একটি পরমাণু, আর জল কিন্তু কি H2 একটি মলিকিউল, পরমাণু মিলে এই মলিকিউল বা অণু তৈরি করেছে। তাহলে যদি আমরা অণুর ভরের কথা ভাবি যে একটি অণুর ভর কত হবে, তখন কি হবে না অণুর ভর তো পরমাণুগুলোকে মিলেই তৈরি হয়েছে, তাহলে পরমাণুর ভরগুলোকে আমরা যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের একটা অণুর ভর বের হবে। অর্থাৎ এই জলের যদি আমরা ভর বের করি তাহলে কি করতে হবে না দুটো হাইড্রোজেন পরমাণুর যা ভর আর একটি অক্সিজেন পরমাণুর যা ভর সেটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমরা জলের একটি অণুর ভর পেয়ে যাবো। তাহলে সেই এর জন্য আমরা কি করবো, অণুর জন্য আমরা করবো আণবিক গুরুত্ব বা আণবিক ভর, যেমন আমরা পরমাণুর জন্য করলাম পারমাণবিক ভর, সেরকম এর জন্য আণবিক ভর এবং ইংরেজিতে একে বলে মলিকুলার ওয়েট। তাহলে এরপর পড়বো আমরা মলিকুলার ওয়েট। তাহলে মলিকুলার ওয়েট জিনিসটা কি? পরমাণুকে ওজন করি আর অণুকে ওজন করি, সেই আমাদের ইউনিট তো কি থাকবে, অর্থাৎ আমরা 10 কেজি ওজন করি আর 10 কেজি মানে একটা বস্তা, ধরো একটা বস্তাতে অনেকগুলো 10 কেজির করে জিনিস রাখা আছে, সেগুলোকে ওজন করি। অণু তো তাই যে অনেকগুলো পরমাণু যুক্ত হয়ে একটা অণু তৈরি হয়েছে, তাহলে একটা পরমাণুকে ওজন করি আর একটা অণুকে ওজন করি, আমাদের ইউনিট তো সেই একই থাকবে, সেই একটি হাইড্রোজেন পরমাণুর ওজন, সেই একটি কার্বনের 1/12। অর্থাৎ একটি পরমাণুর ভর যেমন করছিলাম যে একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যতগুণ ভারী বা একটি কার্বন পরমাণুর 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী, ঠিক সেরকম যখন মলিকুলার ওজন করবো, একটি অণুর ভর করবো, সেটার ক্ষেত্রেও তাই করবো যে একটি অণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যতগুণ ভারী, সেটা হচ্ছে তার আণবিক ভর। ঠিক আছে, ঠিক সেরকম কার্বন স্কেল দিয়ে করলে একটি অণুর ভর একটি কার্বন পরমাণুর 1/12 অংশের তুলনায় যতগুণ ভারী। অর্থাৎ আণবিক ভর সমান কি না যে কোনো অণুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর। খেয়াল রাখতে হবে একটি হাইড্রোজেন পরমাণুর ভর, ইউনিট কিন্তু হাইড্রোজেন পরমাণু, অণু নয়। অনেক সময় কনফিউশন হয়ে যায়, স্টুডেন্টরা ভাবে যে অণুর কম্পেয়ার করছে তাহলে অণুর ভর হবে না, পরমাণু ওটাই আমাদের ইউনিট, একটি হাইড্রোজেন পরমাণুর ভর। তাহলে যদি কার্বন পরমাণু বললে, হাইড্রোজেন পরমাণু বললে এরকম, কার্বন স্কেলে বললে বা লিখতে পারে কি না একটি কার্বন পরমাণুর ভরে 1/12। অক্সিজেন স্কেল দিয়ে বললে কি বলবো না অক্সিজেন পরমাণু, এখানে অবশ্যই 12 কার্বন আর 16 অক্সিজেন, ঠিক আছে, পরমাণু ভরে 1/16। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আণবিক ভর বা মলিকুলার ওয়েট। একটি অণু একটি হাইড্রোজেন পরমাণু বা একটি কার্বন পরমাণুর 1/12 বা একটি অক্সিজেন পরমাণুর 1/16 তুলনায় যতগুণ ভারী হয়েছে। তাহলে এটা বের করানোর খুব ইজি উপায় আছে, যদি আমরা অ্যাটমিক ওয়েট জানি তাহলে যে কোনো মলিকুলার ওয়েট আমরা বের করতে পারবো। কিভাবে না অ্যাটমিক ওয়েট গুলোকে যোগ করে দেবো। যেমন ধরো জলের ক্ষেত্রে বের করি, জলের ক্ষেত্রে কি আছে একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে,
তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর কত না 1। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে দুটো হাইড্রোজেন আছে, তাহলে 2 × 1। আর একটা অক্সিজেন পরমাণুর ভর কত না অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে টোটাল কত হলো না 18। এই 18 হচ্ছে কি না এই জলের মলিকুলার ওয়েট। তাহলে এই আণবিক ভরও কিন্তু একটা ইউনিটলেস রাশি। দেখো এখানেও সেই যে কোনো অণুর ভর বা হাইড্রোজেন পরমাণুর ভর কেটে যাচ্ছে, কোনো ইউনিট থাকছে না। তাহলে আণবিক ভরও একটা ইউনিটলেস রাশি, যেমন পারমাণবিক ভর ছিল। এবং পারমাণবিক ভরগুলোকে যোগ করে আমরা সহজেই আণবিক ভর বের করে নিতে পারি। যেমন ধরো H2SO4 একটা মলিকিউল, এর আণবিক ভর কত হবে? দুটো হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে দুটো হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 2 × 1। একটা সালফার পরমাণু, সালফারের পারমাণবিক গুরুত্ব হচ্ছে কত না ওর পারমাণবিক ক্রমাঙ্ক 16। মনে রাখবে পারমাণবিক ক্রমাঙ্কের দ্বিগুণের থেকে বেশি বা একটু কম হয়, প্রায় দ্বিগুণ। সবার ক্ষেত্রে নয়, যেমন সোডিয়ামের এক্সাম্পলে যদি নিই, সোডিয়ামের কিন্তু পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 11 আর ওর পারমাণবিক গুরুত্ব হচ্ছে 23। ভর সংখ্যা সমান হয়। ঠিক আছে, তো পারমাণবিক ক্রমাঙ্কের অনেক ক্ষেত্রে দ্বিগুণ হয়ে যায়। মনে রাখতে সুবিধার জন্য আমি বললাম, যেমন অক্সিজেনের ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক 8, পারমাণবিক ভর হচ্ছে 16। কার্বনের ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক 6, ওর পারমাণবিক ভর হচ্ছে কত না 12। তো কিছু কিছু জায়গায় আমাদের এটা মনে রাখার জন্য কাজে লাগবে। যেমন সালফারের ক্ষেত্রে তাই, ওর পারমাণবিক ক্রমাঙ্ক 16 আর পারমাণবিক ভর হয় কত 32। তাহলে একটা সালফারের জন্য 32 আর 4টা অক্সিজেনের জন্য 4 × 16। টোটাল কত হবে না 2 + 32 + 64 অর্থাৎ 98। তাহলে 90 হচ্ছে H2SO4 এর মলিকুলার ওয়েট। ঠিক আছে, তো এর সাথে সাথে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আমি কতগুলো হোম টাস্ক দিচ্ছি, যেমন NH3 এটার বের করবে, HNO3 এটার বের করবে। ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH এটার বের করবে। অক্সালিক অ্যাসিড C এখানে লিখছি COOH বন্ড COOH, এগুলোর মলিকুলার ওয়েট তোমরা নিজেরা বের করবে। তাহলে এই ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে যে মলিকুলার ওয়েট আমরা কিভাবে বের করব। শুধু অ্যাটমিক ওয়েটটা একটু মাথায় রাখতে হবে, কোন পরমাণুর অ্যাটমিক ওয়েট কত হচ্ছে। অনেক সময় অ্যাটমিক ওয়েট বলা থাকে, সেক্ষেত্রে তোমরা সেগুলোকে যোগ করে মলিকুলার ওয়েট বের করে নিতে পারবে। তাহলে এই হলো আমাদের মলিকুলার ওয়েট। ঠিক যেরকম ভাবে পারমাণবিক ভরের সাথে সাথে আমরা আরো কিছু জিনিস জেনেছিলাম, সেরকম আণবিক ভরের সাথে রিলেটেড কিছু জিনিস, যেমন জলের উদাহরণটাই নিই। জলের আণবিক ভর হচ্ছে 18, অর্থাৎ একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় 18 গুণ ভারী। এটাকে যদি এই আণবিক ভরকে যদি আমরা গ্রামে কনভার্ট করি, তাহলে সেটাকে আমরা কি বলবো না গ্রাম আণবিক ভর। শুধু একটা গ্রাম কথাটা আণবিক ভরের আগে আসে। তাহলে এই গ্রাম আণবিক ভর কত হবে না এটা হয়ে যাবে 18 গ্রাম। হয়েছে? আর এই 18 গ্রাম পরিমাণ, এই 18 গ্রামকেই আমরা কি বলবো, অর্থাৎ 18 গ্রাম জল যদি নিই সেটাকেই বলবো আমরা 1 গ্রাম অণু। যেমন ওখানে 1 গ্রাম পরমাণু ছিল, সেরকম এখানে 1 গ্রাম অণু। হয়েছে? তাহলে মলিকুলার ওয়েট যত 18, সেইটাকে গ্রামে কনভার্ট করলে হয় গ্রাম আণবিক ভর 18 গ্রাম। সেই তত পরিমাণকে আমরা কি বলি না 1 গ্রাম অণু বলি। হয়েছে? তার মানে 1 গ্রাম অণু জল মানে কত গ্রাম জল না 18 গ্রাম জল। এই 1 গ্রাম অণু পরিমাণে যদি অণুর সংখ্যা দেখি যে কতগুলো অণু আছে না অণু আছে 6.022 × 10⁻23 সংখ্যক। এটা কি আছে অণু আছে, পরমাণু নয়। যেহেতু এটা মলিকুলার ক্ষেত্রে, তাহলে 6.022 × 10⁻23 সংখ্যক অণু আছে এর মধ্যে, জলের অণু আছে। হয়েছে? এরপর এই যে 6.022 × 10⁻23 সংখ্যক, যেমন 1 ডজন মানে অনেকে জানো 1 ডজন মানে কতগুলো হয় 12টা হয়। যেমন 1 ডজন কলা মানে কটা কলা 12টা কলা। এই যে 12 ডিজিটের সাথে সবসময় ডজনের সাথে সম্পর্ক, অর্থাৎ আমরা 12টা কলা হোক, 12টা আপেল হোক, 12টা ইলেকট্রন হোক, আমরা বলবো কি 1 ডজন। সেই রকম এই নাম্বারটা যেখানে থাকে 6.022 × 10⁻23, এই পরিমাণকে আমরা কি বলবো না 1 মোল। যেখানেই দেখবো যে 6.022 × 10⁻23 সংখ্যক আছে, সেটাকে বলবো আমরা কি না 1 মোল। কোথা থেকে এসছে এটা, এই নাম্বারটা কেন হলো না দেখা গেছে যে 12 গ্রাম যদি কার্বন পরমাণুর মধ্যে আমরা পরমাণু সংখ্যা দেখি, তাহলে কতগুলো পরমাণু বা পার্টিকেল সংখ্যা পাবো না এই সংখ্যাটা। ঠিক আছে, এটাই অ্যাভোগাড্রোর সংখ্যা নামে পরিচিত। এটাকে আমরা শর্টে বলি কি না এইভাবে লিখি Na। তাহলে Na সংখ্যক যে কোনো জিনিস যে পরিমাণের মধ্যে আছে সেটাকে আমরা বলি কি না 1 মোল। তাহলে 1 মোল জল মানে কি না যে পরিমাণের মধ্যে জলের 6.022 × 10⁻23 সংখ্যক অণু আছে, মানে 1 গ্রাম অণু মানে 18 গ্রাম।
অর্থাৎ 1 মোল জল মানে 1 গ্রাম অণু জল, 1 মোল জল মানে 18 গ্রাম জল। এই প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা সম্পর্কে সম্বন্ধে রিলেটেড। আবার আরেকটা জিনিস বলতে পারি, যদি এটাই এই 1 মোল বা 1 গ্রাম অণু এটাকে যদি ভেপার অবস্থায় থাকে, গ্যাসিয়াস অবস্থায় থাকে, ঠিক আছে, এসটিপি তে যদি গ্যাসিয়াস অবস্থায় রাখা হয় তাহলে এর ভলিউম কত হবে না 22.4 লিটার। বিশেষ করে এটা গ্যাসের ক্ষেত্রে বলবো, আমরা যে কোনো গ্যাস যদি এসটিপি তে থাকে তাহলে তার 1 মোলের ভলিউম হবে কি না 22.4 লিটার। আমরা সেটাকে বলি তার মোলার ভলিউম। তাহলে এই প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে রিলেটেড। এটা বলতে গেলে আমাকে জলীয় বাষ্প বলতে হবে, লিকুইড অবস্থায় কিন্তু নয়। ঠিক আছে, লিকুইড 22.4 লিটার জল মানে অনেক জল, 18 গ্রাম জল, আয়তন বললে 18 ml, যদি ডেনসিটি 1 হয় 18 ml মানে বুঝতেই পারছো কতটা, একটা টেস্ট টিউব 12 ml এর হয়, মানে এইটুকু, এই এতটার মতো হবে, একটা বিকারের তলায় পড়ে থাকবে। সেই জলটাকে যদি আমরা ভেপারে পরিণত করি, এসটিপি তে তার ভলিউম হতে পারে 22.4 লিটার। 22.4 লিটার মানে বুঝতেই পারছো কতটা বড়, অনেক অনেক বড় উত্তর হয়, কোথায় 18 ml আর কোথায় 22.4 লিটার। তাই লিকুইড আর গ্যাসে মানে ওটা গুলিয়ে ফেলা যাবে না, সবসময় ওটা গ্যাসিয়াস অবস্থাতেই হবে, তাছাড়া কিন্তু 22.4 লিটারটা হবে না। ঠিক আছে, তাহলে আমি একবার গোটাটা রিপিট করে দিই। এইখানটা একটা অ্যামোনিয়ার উদাহরণ দিই, যেমন ধরো অ্যামোনিয়া NH3, তাহলে এর অ্যাটমিক ওয়েট কত, এই মলিকুলার ওয়েট কত, অ্যাটমিক ওয়েট নয়, অ্যামোনিয়া যেহেতু মলিকুল তার মানে মলিকুলার ওয়েট। নাইট্রোজেন এখানে এই অ্যাটম আছে, তাহলে এর ক্ষেত্রে অ্যাটমিক ওয়েট বলবো। তাহলে অ্যামোনিয়ার মলিকুলার ওয়েট কত না নাইট্রোজেনের অ্যাটমিক ওয়েট আর 3টে হাইড্রোজেনের অ্যাটমিক ওয়েট, অর্থাৎ 14 + 3 17 হচ্ছে মলিকুলার ওয়েট। এর গ্রাম আণবিক ভর কত না, এটা কি গ্রামে লিখবো, তাহলে গ্রাম আণবিক ভর হচ্ছে 17 গ্রাম, অর্থাৎ 1 গ্রাম অণু এটা সমান হচ্ছে 1 গ্রাম অণু। তাহলে 1 গ্রাম অণু অ্যামোনিয়া মানে কতটা না 17 গ্রাম। এটাতেই অণুর সংখ্যা কত না 6.022 × 10⁻23 সংখ্যক। আর এটার এই মোলার ভলিউম কত হবে, এটা সমানই 1 মোল। আর গ্যাসের অবস্থার এই এসটিপি তে এর আয়তন কত হবে না 22.4 লিটার। তাহলে এই একটা জিনিস জানলেই আমরা প্রত্যেকটা জিনিসের সাথে কানেক্টেড। 22.4 লিটার অ্যামোনিয়া মানে গ্যাসিয়াস অবস্থায় 22.4 লিটার অ্যামোনিয়া মানে কত গ্রাম 17 গ্রাম। 22.4 লিটার অ্যামোনিয়া মানে কত মোল 1 মোল। 22.4 লিটার অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কত না 6.022 × 10⁻23। প্রত্যেকটার সাথে কানেক্টেড। এই জিনিসটা একবার যদি মাথায় ঢুকে যায় যে কোনটা কোনটার সাথে কানেক্টেড, তাহলে এই রিলেটেড যা প্রবলেম হলো কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এইটা সম্পর্কে, এই যে আমরা শিখলাম পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পরমাণু, মলিকুলার ওয়েট অর্থাৎ আণবিক ভর, গ্রাম অণু, মোল, মোলার ভলিউম, এই যে জিনিসগুলো জানলাম, এই রিলেটেড যেসব প্রবলেম হয় নিট, জেই মেন্স, এই ধরনের যে কম্পিটিটিভ এক্সামগুলো বা আমাদের বোর্ড এক্সাম, সেখানে এই জায়গা থেকে কি ধরনের প্রবলেম আসে সেগুলো সলভ আমরা ইজিলি কি করে করতে পারবো, আমাদের নেক্সট ভিডিওতে সেটার উপর থাকবে। এটা আমরা এখন থিওরিটা গোটাটা বুঝলাম, পরের ক্লাসে এটারই ডিটেল কোশ্চেন অ্যান্সার সহ ডিসকাশন থাকবে। থ্যাংক ইউ।